প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবারও হাজির হলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। অলরেডি আপনারা জানেন যে এই চ্যানেলে সিএসসি রিলেটেড প্রিভিয়াস কোশ্চেনগুলো সলিউশন করে আপলোড করা হয়ে থাকে এবং সেই সাথে সিএসসি রিলেটেড জব প্রিপারেশনের প্রত্যেকটি সাবজেক্টের সিরিজ ভিডিও লেকচারগুলো আপলোড করা হয়। আপনি যদি এই চ্যানেলে আজকের প্রথম ভিডিও দেখে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন পরবর্তীতে আপলোডকৃত ভিডিও সবার আগে দেখতে পারেন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। আজকের ভিডিওতে থাকছে পিডিপির প্রিভিয়াস কোশ্চেন সলিউশন। পিডিপি সর্বশেষ পরীক্ষা নিয়েছিল 2018 সালে এবং এক্সাম টেকার ছিল বুয়েট। এবং অলরেডি আপনারা জানেন যে 2021 সালের এক্সাম টেকারও কিন্তু বুয়েট এবং 21 সালের ডেট কিন্তু হয়ে গিয়েছে। তাই এই ভিডিওটি কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ এবং এই ভিডিওতে আরও কিছু ইনক্লুড করা হয়েছে। সেটি হচ্ছে যে 2018 সালে যে কোশ্চেনগুলো এসেছিল এই কোশ্চেনগুলোর প্রত্যেকটি টপিক একদম বেসিক থেকে উপস্থাপন করা হয়েছে। তো চলুন দেখে আসি। প্রথম কোশ্চেনটি ছিল একটি লিনাক্স কমান্ড ফাইল পারমিশনের। তো এখানে তিনটি ক্যাটাগরিতে কোশ্চেনটি এসেছিল। আমরা প্রত্যেকটি ক্যাটাগরি দেখব। তার আগে ফাইল পারমিশনের যে বেসিক ধারণা এটি দেখে আসি। ফাইল পারমিশনের একটি কমন সিনটেক্স আছে, সেটি আগে লিখে নিই। ধরুন এটি একটি সিনটেক্স এবং এখানে তিনটি দাগ আছে, দাগগুলো সব কিছু আমি বোঝাবো। তার আগে জেনে আসি যে আসলে ফাইলকে পারমিশন কতভাবে দেওয়া যেতে পারে। ফাইলের পারমিশন মানে কোনো একটি ফাইলে আমরা একটা ইউজারকে রিড মোডে পারমিশন দিতে পারি। তো রিড মোডে পারমিশন দেওয়ার জন্য +R দেব এবং যদি আমরা রিড পারমিশনটি তুলে নিতে চাই তাহলে তার প্রতীক হচ্ছে -R এবং রাইট মোডে যদি পারমিশন দিতে চাই তাহলে +W। রাইট মোডের পারমিশন যদি উঠিয়ে নিতে চাই তাহলে -W। যদি কোনো একটা প্রোগ্রামকে এক্সিকিউট করার পারমিশন দিতে চাই তাহলে +X এবং পারমিশন তুলে নিতে চাইলে -X। এরপর আসি এই তিনটি দাগ। এই তিনটি দাগ কি? ধরুন এই তিনটি দাগের প্রথমটি হচ্ছে ওনার, তারপর একটি হচ্ছে ওনার গ্রুপ এবং 3 নম্বর দাগ হচ্ছে আদার ইউজার্স। তার মানে একটি কম্পিউটারের ইউজার কিন্তু এই তিনটি ক্যাটাগরি হয়ে থাকে। একটি অ্যাডমিন হতে পারে অথবা অ্যাডমিনের কিছু গ্রুপ তৈরি করা হতে পারে এবং আদার ইউজার হতে পারে। তাহলে প্রথম কোশ্চেনটি এসেছিল হচ্ছে এনিওয়ান ক্যান এক্সিকিউট দ্য ফাইল নেমড স্যাম্পল। এই স্যাম্পল নামের ফাইলটি যে কেউ এক্সিকিউট করতে পারবে। তাহলে তার কমান্ড হবে হচ্ছে 1 নম্বর হচ্ছে chmod এনিওয়ান মানে কি ওনার এক্সিকিউট করতে পারবে। তার মানে ওনারের এই লোকেশনে অর্থাৎ 1 2 3 এই লোকেশন হচ্ছে +X। তারপরে ওনার গ্রুপ সেও অ্যাক্সেস করতে পারবে বা এক্সিকিউট করতে পারবে, এই জন্য এখানে +X এবং আদার ইউজার্সও এক্সিকিউট করতে পারবে, এই জন্য এখানে +X এবং এরপরে ফাইল নেম হচ্ছে স্যাম্পল। তো এটি হচ্ছে আমার প্রথমটির অ্যান্সার এবং দ্বিতীয়টির অ্যান্সার হচ্ছে দ্বিতীয়টি কি বলেছে অনলি দ্য ওনার অর দ্য ইউজার গ্রুপ ক্যান এডিট দ্য ফাইল। শুধুমাত্র ওনার এবং ইউজার গ্রুপ ফাইল এডিট করতে পারবে। chmod +W এবং ওনার এডিট করতে পারবে, ওনার গ্রুপ এডিট করতে পারবে, বাট ইউজার কিন্তু এডিট করতে পারবে না, এই জন্য -W দিলাম এবং এখানে স্যাম্পল। এবং 3 নম্বর কোশ্চেন হচ্ছে নান আদার দেন দ্য আদার ইউজার্স ক্যান রিড দ্য ফাইল। অর্থাৎ আদার ইউজার ছাড়া অন্যান্য ইউজাররা, নান মানে পারবে না, ক্যান রিড দ্য ফাইল রিড করতে পারবে না, অর্থাৎ শুধুমাত্র আদার ইউজাররাই ফাইলটাকে রিড করতে পারবে। তো এর কমান্ড হচ্ছে chmod ওনার রিড করতে পারবে না, ওনার গ্রুপ রিড করতে পারবে না, জাস্ট আদার গ্রুপ রিড করতে পারবে, +R এবং ফাইল নেম স্যাম্পল। তো এই হচ্ছে সলিউশন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন কমেন্টসে লিখে রাখুন যে কি বোঝেন নাই, আমি কমেন্টসে আবার লিখে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। চলুন পরবর্তী কোশ্চেনে যাই। পরবর্তী কোশ্চেন হচ্ছে ডিসক্রাইব হাব, সুইচ, রাউটার। জাস্ট এই তিনটি বর্ণনা করতে বলেছে। আমরা নেটওয়ার্ক কানেক্টিভিটি ডিভাইস কয়েকটি নিয়ে আলোচনা করেছি এই ভিডিওতে। শুরুতেই দেখে আসি হাব কি। হাব হাব হচ্ছে ফিজিক্যাল লেয়ারে কাজ করে থাকে, আমরা লেয়ারগুলো জানি, তো এই জন্য আর লেয়ার নিয়ে কিছু আলোচনা করলাম না। হাব জাস্ট মনে রাখুন ফিজিক্যাল লেয়ারে কাজ করে এবং হাব ক্যান নট ইউজ ইন বাস টপোলজি। বাস টপোলজিতে হাব ব্যবহৃত হয় না। ইজ এ মাল্টিপোর্ট রিপিটার। হাব এক ধরনের রিপিটার বলা যায়, কেন সেটা পরে বলতেছি। এবং এখানে লেখা আছে ব্রডকাস্ট। ব্রডকাস্ট মানে হচ্ছে হাব ব্রডকাস্টিংয়ের মাধ্যমে কমিউনিকেট করে থাকে। অর্থাৎ একটা যদি হাব হয় এবং এখানে যদি কয়েকটা পোর্ট থাকে এবং এই একটা পিসি যদি
কোনো একটা প্যাকেট পাঠাতে চায় তাহলে এ করবে কি, ওই নেটওয়ার্কে যতগুলো পিসি কানেক্ট আছে সবাইকেই পাঠিয়ে দেবে, এটাকে ব্রডকাস্ট বলা হয়। আবার আরেকটি হচ্ছে হাব ক্যান ডু নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন। হাব কি করতে পারে, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশনের কাজও করতে পারে। টাইপস অফ হাব, হাব হচ্ছে 3 ধরনের হয়ে থাকে, অ্যাক্টিভ হাব, প্যাসিভ হাব, ইন্টেলিজেন্স হাব। অ্যাক্টিভ হাব কি, অ্যাক্টিভ হাবটাই হচ্ছে রিপিটার, অর্থাৎ মূলত হাব কিন্তু সিগন্যালকে বর্ধিত না করে অটোমেটিক্যালি কি করে, যাহা রিসিভ করে তাহাই মাল্টি ইউজারকে সেন্ড করে থাকে। তো সিগন্যালকে যদি বর্ধিত না করে তাহলে সেটা হবে প্যাসিভ হাব, আর সিগন্যালকে যদি বর্ধিত করে তাহলে হবে অ্যাক্টিভ হাব। আর অ্যাক্টিভ হাব সিগন্যালকে যেহেতু বর্ধিত করে তাই তাকে আমরা রিপিটার বলে থাকি। এবং ইন্টেলিজেন্স হাব, এটি ইন্টেলিজেন্স হাব বলার অর্থই হচ্ছে কি, হাবকে আমরা নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে ইউজ করতে পারি, এই জন্য এই হাবটা হবে হচ্ছে ইন্টেলিজেন্ট হাব। আশা করি হাব নিয়ে সম্পূর্ণ তথ্য আপনারা বুঝতে পেরেছেন। এবার আসি সুইচ। সুইচ হচ্ছে ওএসআই রেফারেন্স লেয়ারের ডাটা লিঙ্ক লেয়ারে কাজ করে। সুইচ ইজ এ মাল্টিপোর্ট ব্রিজ, সুইচ একটা মাল্টিপোর্ট ব্রিজ। তো এটি কেন সেটি আমরা পরে দেখব। সুইচ স্টোরস ম্যাক অ্যাড্রেস ইন এ টেবিল। দেখুন, ম্যাক অ্যাড্রেস স্টোর করে, আর ব্রিজও কিন্তু ম্যাক অ্যাড্রেস ইউজ করেই নোডে ট্রান্সমিট করে থাকে। সো এই জন্য আমরা সুইচকে ব্রিজ, মাল্টিপোর্ট ব্রিজ বলতেছি। আচ্ছা, সুইচের কি আছে, হ্যাভ মেমোরি, সুইচের মেমোরি আছে, যেহেতু টেবিল আছে তাহলে অবশ্যই মেমোরি থাকবে, তাহলে সুইচের মেমোরি আছে। এবং সুইচ হচ্ছে ইউনিকাস্ট, অর্থাৎ সুইচ ডেস্টিনেশন একটিতেই পাঠাবে, অর্থাৎ সুইচ যে ডেস্টিনেশন আছে সে একটি ডেস্টিনেশনই ডাটাগুলো পাঠাবে, ডেস্টিনেশন ছাড়া অন্য কোনো নোডে বা পয়েন্টে ডাটা পাঠাবে না। সুইচের ক্ষেত্রে ব্যান্ডউইথ শেয়ার ইজ স্ট্যাটিক, অর্থাৎ সুইচের ক্ষেত্রে ব্যান্ডউইথ শেয়ার করা যায় না, অর্থাৎ রাউটারে যেমন আমরা কি করছি, ব্যান্ডউইথ ভাগ করে ম্যাক বাইন্ডিং করে করে ব্যান্ডউইথ দিতে পারতেছি, একটাকে 1 Mbps, একটাকে 2 Mbps, একটাকে 3 Mbps, একটাকে 4 Mbps, বাট সুইচে এই জিনিসটা নেই। এরপর আসি রাউটার। রাউটার কি, রাউটার হচ্ছে নেটওয়ার্ক লেয়ারের একটি কানেক্টিভিটি ডিভাইস, কানেক্ট টু ডিফারেন্ট নেটওয়ার্ক। রাউটার দুইটি ডিফারেন্ট বা আলাদা নেটওয়ার্ককে কানেক্ট করে, যেমন ল্যানের সঙ্গে ওয়ানের কানেক্টিভিটির জন্য রাউটার ইউজ করা হয়ে থাকে। তারপরে হচ্ছে আনএবল টু পারফর্ম প্রোটোকল কনভার্সন, রাউটারের মাধ্যমে প্রোটোকল কনভার্সন করা যায় না। তারপরে 4 নম্বর হচ্ছে ডিটেক্টিং শর্টেস্ট পাথ, অর্থাৎ একটা সোর্স থেকে ডেস্টিনেশনে যাওয়ার অনেক কয়টা রাস্তা থাকতে পারে, বাট রাউটার দেখবে যে যেটা হচ্ছে আমার শর্টেস্ট পাথ সেই পাথ দিয়ে যাওয়ার চেষ্টা করবে। তারপরে এক্সিস্ট রাউটিং টেবিল, রাউটিং টেবিল আছে রাউটিং, এবং এরপরের স্টেপ হচ্ছে এক্সিস্ট মেমোরি, অর্থাৎ যেহেতু রাউটিং টেবিল আছে তাহলে অবশ্যই রাউটারের মেমোরি থাকবে। এরপর হচ্ছে ব্যান্ডউইথ শেয়ারিং ইজ ডাইনামিক, রাউটারের ব্যান্ডউইথ ডাইনামিক, আমরা আগেই বলেছি অলরেডি যে রাউটারের ব্যান্ডউইথ গুলো কি আমরা ভাগ করতে পারি ম্যাক বাইন্ডিং এর মাধ্যমে, কেউ 1 Mbps, কেউ 2 Mbps, কেউ 3 Mbps, কেউ 4 Mbps, এটা আমরা ভাগ করে দিতে পারি, এই জন্য ব্যান্ডউইথ শেয়ারিং ইজ ডাইনামিক। এরপর আসি, জাস্ট এই তিনটি কিন্তু কোশ্চেন এসেছিল, বাট আমি আরো দুইটি বোঝানোর চেষ্টা করি, সেটা হচ্ছে গেটওয়ে। গেটওয়ে কাজ কি, গেটওয়ে হচ্ছে ইউজ টু কানেক্ট টু ডিফারেন্ট নেটওয়ার্ক। দেখুন যে রাউটারও কিন্তু আমাদের ডিফারেন্ট নেটওয়ার্কে কানেক্ট করে, গেটওয়ে ডিফারেন্ট নেটওয়ার্কে কানেক্ট করে, বাট তাহলে পার্থক্যটা কোথায়, পার্থক্য হচ্ছে গেটওয়ে অ্যাবল টু কনভার্ট প্রোটোকল, হেন্স ডিফারেন্স ফ্রম রাউটার, অর্থাৎ গেটওয়ে প্রোটোকলকে কনভার্ট করতে পারে, এই জন্যই গেটওয়ে এবং রাউটার দুটা আলাদা জিনিস। এবার সে ব্রিজ, ব্রিজ কি, ব্রিজ ওএসআই রেফারেন্স লেয়ারের ডাটা লিঙ্ক লেয়ারে কাজ করে। ব্রিজ ওয়ার্কস ডিপেন্ডিং অন ম্যাক অ্যাড্রেস, ব্রিজ ম্যাক অ্যাড্রেসের উপর ডিপেন্ড করে এক সেগমেন্ট থেকে আরেক সেগমেন্টে ডাটা ট্রান্সমিট করে থাকে, এবং এই জন্যই আমরা কিন্তু সুইচকে বলেছিলাম যে মাল্টিপোর্ট ব্রিজ। ব্রিজ ওয়ার্ক ইন টার্মস অফ নন রাউটিং প্রোটোকল, ব্রিজ শুধুমাত্র নন রাউটিং প্রোটোকলের ক্ষেত্রে কাজ করে থাকে। এক্সিস্ট ব্রিজিং টেবিল, ব্রিজে ব্রিজিং টেবিল আছে, সো ব্রিজে মেমোরি আছে, এক্সিস্ট মেমোরি। তারপরে একটা বৈশিষ্ট্য হচ্ছে কি, ওয়ার্ক গুড ইন স্মল নেটওয়ার্ক, ব্রিজ খুব ছোট্ট পরিসরের নেটওয়ার্কগুলোতে খুব ভালো পারফরমেন্স দেয়। তো এই ছিল কানেক্টিভিটি ডিভাইসগুলোর বৈশিষ্ট্য। এসেছিল হচ্ছে হাব, সুইচ এবং রাউটার, সেই সাথে আপনারা গেটওয়ে এন্ড ব্রিজটিও বুঝতে পারলেন। আশা করি খুব সহজে আপনারা বুঝতে পেরেছেন, এবং জাস্ট এই কয়েকটি টার্ম মনে রেখে আপনি যে কোনো সময় এই কোশ্চেনের অ্যান্সার দিতে পারেন। চলুন পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন ছিল যে ড্র ইউএমএল ডায়াগ্রাম অফ কম্পোজিট ডিজাইন প্যাটার্ন, একটা কম্পোজিট ডিজাইন প্যাটার্নের ইউএমএল ডায়াগ্রাম ড্র করতে বলেছে। এটি কিন্তু অনেক সিম্পল, বাট এই টপিক অনেক ইউনিভার্সিটিতে বলেন বা অনেক জায়গায় পড়ানো হয় না, এই জন্য হয়তো বা নতুন কিছু মনে হচ্ছে, আসলে দেখুন যে অনেক সহজই একটা জিনিস কম্পোজিট ডিজাইন প্যাটার্ন। এটি জানার আগে আমরা ডিজাইন প্যাটার্নের বেসিক জিনিসগুলো জেনে আসি। সেটা হচ্ছে যে ডিজাইন প্যাটার্ন আসলে কাকে বলে।
In software engineering, a design pattern is a general repeatable solution to a commonly occurring problem in software design. অর্থাৎ সফটওয়্যার ডিজাইনে যে সকল প্রবলেমগুলো সবসময় আসে, অর্থাৎ যে সকল কোডগুলো সবসময় করতে হয়, এই কোডগুলোকে সলিউশন করার যে রিপিটেবল প্রসেস, এটা হচ্ছে ডিজাইন প্যাটার্ন। কমন প্রবলেমগুলোকে আমরা একটা কমন সলিউশনের মাধ্যমে ডিজাইন করব বা একটা কমন সলিউশনের মাধ্যমে সমাধান করব, এটাই হচ্ছে ডিজাইন প্যাটার্নের মূল উদ্দেশ্য। A design pattern is not a finished design that can be transformed directly into code. ডিজাইন প্যাটার্ন রেডি হয়ে গিয়েছে মানেই যে আমার ডিজাইন কমপ্লিট হয়েছে তা না। ডিজাইন প্যাটার্নকে আমরা মূলত আবার কি কোডের মাধ্যমে বাস্তব রূপ দিয়ে থাকি। তাই আমরা বলতে পারি যে ডিজাইন প্যাটার্ন এক ধরনের অ্যালগরিদম। বাট ডিজাইন প্যাটার্নস is a description or template for how to solve a problem that can be used in many different situations. তো কমন কিছু ডিজাইন প্যাটার্নগুলো আছে, যেমন ক্রিয়েশনাল ডিজাইন প্যাটার্ন, স্ট্রাকচারাল ডিজাইন প্যাটার্নস, বিহেভিওরাল ডিজাইন প্যাটার্নস এবং কম্পোজিট ডিজাইন প্যাটার্নস। তো আমরা এগুলো আজকে আলোচনা করলাম না, পরবর্তী সিরিজ ভিডিওতে আলোচনা করব। জাস্ট আজকে আমরা দেখব কম্পোজিট ডিজাইন প্যাটার্নটি কি, যেটি পরীক্ষায় এসেছিল। কম্পোজিট ডিজাইন প্যাটার্ন। In object-oriented programming, a composite pattern is an object design as a composition of one or more similar objects, all exhibiting similar functionality. অর্থাৎ কম্পোজিট ডিজাইন প্যাটার্ন হচ্ছে এমন এক ধরনের টেকনিক, যে টেকনিকে অবজেক্টকে ডিজাইন করা হয় এমনভাবে, বা একটা কম্পোজিশনের মধ্যে অবজেক্টকে এমনভাবে ডিজাইন করা হয় যে অবজেক্টগুলো সিমিলার, অর্থাৎ সিমিলার একাধিক অবজেক্টগুলোর একটা কমন অবজেক্টকে ডিজাইন করা হয় যে অবজেক্টগুলো সিমিলার ফাংশনালিটিস বা সিমিলার বৈশিষ্ট্য ডিজার্ভ করে। Key concept is that you can manipulate a single instance of the object just as you would manipulate a group of them. অর্থাৎ একই টাইপের কাজ করে এমন একাধিক অবজেক্টের গ্রুপকে একটি অবজেক্ট ক্রিয়েট করার মাধ্যমে আমরা তৈরি করে থাকি। A composite pattern has 4 participants. কম্পোজিট প্যাটার্নের 4টি পার্টিসিপেন্টস আছে, অর্থাৎ 4টি টার্ম আছে। এই টার্মগুলো দেখেছি কি কি? একটি হচ্ছে কম্পোনেন্টস, লিপ, কম্পোজিট অ্যান্ড ক্লায়েন্ট। কম্পোনেন্ট কি? কম্পোনেন্ট ডিক্লারেস দ্য ইন্টারফেস অর অবজেক্টস ইন দ্য কম্পোজিশন অ্যান্ড ফর অ্যাক্সেসিং অ্যান্ড ম্যানেজিং ইটস চাইল্ড কম্পোনেন্টস it also implement default behavior for the interfaces common to all classes as appropriate. অর্থাৎ কম্পোনেন্ট হচ্ছে ইন্টারফেস ডিজাইন, যেখানে কি হবে যে তার নিজস্ব কিছু অবজেক্টও থাকবে এবং একটি কমন অবজেক্ট থাকবে। লিপ কি? লিপ ডিফাইন্স বিহেভিয়ার ফর প্রিমিটিভ অবজেক্টস ইন দ্য কম্পোজিশন। ইট রিপ্রেজেন্টস লিপ অবজেক্ট ইন দ্য কম্পোজিশন। অর্থাৎ লিপ এই ডিজাইনের ক্ষেত্রে লিপের মধ্যে যে অবজেক্টটি থাকবে, এই অবজেক্টের কোনো লিপ থাকবে না, সে নিজে হচ্ছে সর্বশেষ অবজেক্ট, এবং এটি কিছু প্রিমিটিভ অবজেক্ট বৈশিষ্ট্য থাকবে। অর্থাৎ কম্পোজিশনের মধ্যে যে ইন্টারফেস থাকবে, ইন্টারফেসের একটি প্রিমিটিভ বৈশিষ্ট্য নিয়েই অবজেক্টটি ক্রিয়েট করবে। এরপর আসে হচ্ছে কম্পোজিট। কম্পোজিট স্টোরস চাইল্ড কম্পোনেন্টস অ্যান্ড ইমপ্লিমেন্ট চাইল্ড রিলেটেড অপারেশনস ইন দ্য কম্পোনেন্ট ইন্টারফেস। কম্পোনেন্ট ইন্টারফেসের কিছু প্রিমিটিভ অবজেক্ট সে স্টোর করে, সেই সাথে তার সেলফ অবজেক্ট বা সেলফ স্ট্যাটিস্টিক্স বা সেলফ অপারেশনও স্টোর করে থাকে। ক্লায়েন্ট হচ্ছে কি? ক্লায়েন্ট ম্যানিপুলেটস দ্য অবজেক্টস ইন দ্য কম্পোজিশন থ্রু দ্য কম্পোনেন্ট ইন্টারফেস। ক্লায়েন্ট ম্যানিপুলেট করে দ্য অবজেক্ট ইন দ্য কম্পোজিশন, কম্পোজিশনের অবজেক্টকে ম্যানিপুলেট করে থ্রু কম্পোনেন্ট ইন্টারফেস। কম্পোনেন্ট ইন্টারফেসের মাধ্যমে ক্লায়েন্ট কি করে? কম্পোজিশনের অবজেক্টগুলোকে ম্যানিপুলেট করে। মনে হচ্ছে আপনারা কিছুই বোঝেন নাই, তবে রিয়েল একটা এক্সাম্পলের মাধ্যমে আরো সহজ করিয়ে দিচ্ছি। চলুন রিয়েল একটি এক্সাম্পল দেখে। তো কোশ্চেনের অ্যান্সার কিন্তু এইটা দিয়ে দিলে হয়ে যায় যে ড্র ইউএমএল ডায়াগ্রাম অফ কম্পোজিট ডিজাইন প্যাটার্ন। জাস্ট এটুকু লিখে দিয়ে দিলে অ্যান্সার শেষ, আপনি 5 মার্ক পেয়ে যাবেন। কিন্তু এটুকু আমি মুখস্থ কেন করব? আমি যদি না বুঝে থাকি তাহলে আসলে কিভাবে লিখবো? দেখুন এইটা আসলে কি জিনিস। ধরুন এখানে একটি ক্লায়েন্ট, এখানে কম্পোনেন্ট, লিপ হচ্ছে কম্পোনেন্ট, সরি এখানে কম্পোনেন্ট আছে, এখানে কম্পোনেন্ট না হয় এখানে হবে হচ্ছে COMPOSITE, এখানে কম্পোজিট হবে, এটা হবে না, হবে। আচ্ছা, তো এইটুকু লিখে দিলে হইতো, বাট আমি বোঝানোর চেষ্টা করছি। দেখুন এটি পরে আসি, তার আগে আসি হচ্ছে real life example. In an organization it have general managers and under general managers
there can be managers, and under managers there can be developers. Now you can set a tree structure and ask each node to perform common operations like show employee details. অর্থাৎ কোন একটা অর্গানাইজেশনে জেনারেল ম্যানেজার থাকে এবং তাদের আন্ডারে থাকে হচ্ছে ম্যানেজার, এবং ম্যানেজারের আন্ডারে থাকে হচ্ছে ডেভেলপার। এবং এই টাইপের কোনো একটি কোম্পানিতে যদি কোনো একজন অর্থাৎ জেনারেল ম্যানেজার বা ডেভেলপার যদি চায় যে শো এমপ্লয়ি ডিটেইলস, এইটুকু তথ্য সে দেখতে চায়, তাহলে এটি কি হচ্ছে একটা কমন বৈশিষ্ট্যকে একাধিক অবজেক্ট ইনহেরিট করতেছে বা অ্যাক্সেস করতেছে। তো এটাই হচ্ছে আমার কম্পোজিট ডিজাইন প্যাটার্ন। কম্পোজিট ডিজাইন প্যাটার্ন ট্রিটস ইজ নোট ইন টু ওয়েজ। এই প্রত্যেকটি নোড মানে জিএম, ম্যানেজার বা ডেভেলপার, এই নোডগুলো কি হয় দুইটি নোডের মাধ্যমেই আমরা ইমপ্লিমেন্ট করে থাকি। নোড দুটো হচ্ছে একটা কম্পোজিট, একটা হচ্ছে লিভ। কম্পোজিট কি? কম্পোজিট মিনস ইট ক্যান হ্যাভ আদার অবজেক্ট বিলো ইট, অর্থাৎ কম্পোজিটের নিচে আরো অবজেক্ট আছে। বাট লিভ হচ্ছে, লিভ মিনস ইট হ্যাজ নো অবজেক্টস বিলো ইট, এর নিচে কোনো অবজেক্ট নেই। দেখুন এটি একটি ট্রি স্ট্রাকচার যেখানে কি সির নিচে সি এবং সবশেষে এল এল এল। এখানে সি হচ্ছে কম্পোজিট এবং এল হচ্ছে লিভ, অর্থাৎ লিফের কোনো কি নাই, লিভ নেই বা আদার্স কোনো অবজেক্ট নেই এর নিচে, এর নিচেও কোনো অবজেক্ট নেই এবং এর নিচেও কোনো অবজেক্ট নেই। বাট এই কম্পোজিটের নিচে কিন্তু অবজেক্ট আছে একটি একটি, এই কম্পোজিটের নিচে কিন্তু অবজেক্ট আছে। তো এটি, তো এই আগের যে এক্সাম্পলটি দেখলেন, এই এক্সাম্পলটি যদি আমি কম্পোজিট ডিজাইন প্যাটার্নে রিপ্রেজেন্ট করি তাহলে এটি হয় আসলে কম্পোজিট ডিজাইন প্যাটার্ন। অর্থাৎ আমরা জাভা কোডে দেখে এসেছি যে শুরুতে কিন্তু একটি প্যাকেজ ডিজাইন করতে হয়, PSCKAG প্যাকেজ। এই প্যাকেজের আন্ডারে কিন্তু একটা পাবলিক ক্লাস থাকে এবং এর পরেই কিন্তু আমার কি মেইন ফাংশন থাকে। এই মেইন ফাংশনের মধ্যে কি হচ্ছে আমরা এই কোডগুলো লিখে থাকি। তো জেনারেল ম্যানেজার এবং ডেভেলপার সবাই চাচ্ছে যে এমপ্লয়ীদের ডিটেইলস দেখার জন্য, এই জন্য কম্পোনেন্ট হবে হচ্ছে শো এমপ্লয়ি ডিটেইলস একটা ফাংশন। অর্থাৎ কম্পোনেন্টের মধ্যে কিন্তু আমরা কমন ফাংশনগুলো লিখে থাকি। এবং কম্পোজিটটা হচ্ছে মূলত জেনারেল ম্যানেজার, অর্থাৎ যার হচ্ছে অর্গানাইজেশনের পাওয়ার সবার চেয়ে বেশি এই তিনটি টার্মের জন্য, অর্থাৎ ম্যানেজার, ডেভেলপার, জেনারেল ম্যানেজার, এই তিনটি টার্মের জন্য জেনারেল ম্যানেজারের পাওয়ার হচ্ছে বেশি। এই জন্য কম্পোজিটের মধ্যে কি থাকবে, শো এমপ্লয়ি ডিটেইলস, নিজের ফাংশন থাকবে সেটা হচ্ছে অ্যাড। এই অ্যাডের মাধ্যমে সে কি করবে, এমপ্লয়িকে অ্যাড করতে পারবে, অর্থাৎ এমপ্লয়ি ডাটাকে অ্যাড করতে পারবে, কোনো এমপ্লয়িকে রিমুভ করতে পারবে, অর্থাৎ এমপ্লয়ি ডাটাকে রিমুভ করতে পারবে। এরপরে দেখুন যে আমার লিভ থাকে কিছু লিভ, যেমন হচ্ছে এটা একটা ডেভেলপার লিভ, অর্থাৎ ডেভেলপার যে থাকে সে কি করতে পারে, শুধু দেখতে পারবে, সে কিন্তু অ্যাডও করতে পারবে না, রিমুভও করতে পারবে না। আর একটি হচ্ছে ম্যানেজার, সেও কিন্তু শুধুমাত্র রিড করতে পারবে, অর্থাৎ শো এমপ্লয়ি ডিটেইলস, সে শুধু এমপ্লয়ি ডিটেইলস দেখতে পারবে, বাট কি করতে পারবে না, অ্যাড করতে পারবে না, রিমুভ করতে পারবে না। এই বৈশিষ্ট্যটাই কিন্তু ছিল হচ্ছে কম্পোনেন্টের। তাহলে কম্পোনেন্টের একটা বৈশিষ্ট্য কি হচ্ছে, ইনহেরিট করতেছে সবাই, এবং আর একটা কম্পোনেন্ট সেই ইনহেরিটও করতেছে প্লাস নিজেরও কিছু অবজেক্ট রাখছে। এবং এইটা যদি একটা ইন্টারফেস হয় তাহলে আলটিমেটলি কি হচ্ছে, এই ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করতেছে এই ইন্টারফেস বা এই ক্লাস, এই ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করতেছে এই ইন্টারফেস বা ক্লাস, এই ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করতেছে এই ইন্টারফেস বা ক্লাস। এবং এই কোম্পানিটাই হচ্ছে আমার প্যাকেজ। জাভাতে আমরা যে কোডটা লিখি যার শুরুতে প্যাকেজ থাকে, অর্থাৎ যদি আমরা নেটবিনে কোড করতে যাই শুরুতে একটা প্যাকেজ ক্রিয়েট করতে হয়, এই প্যাকেজটা হচ্ছে আমার ক্লায়েন্ট বা কোম্পানি। তার মানে কি যে এই কোম্পানির কিন্তু কোম্পানি একটা প্যাকেজ, এই প্যাকেজের আন্ডারে কি হচ্ছে আমার অনেকগুলো ইন্টারফেস থাকতেছে, যেমন আমার ক্লায়েন্ট ইনফরমেশন, অথবা প্রজেক্ট থাকতেছে, অথবা থাকতেছে কি দেখা গেল গ্রিড, অথবা থাকতেছে কি সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন, এরকম থাকতেছে। তাহলে এর মধ্যে ইন্টারফেস এমপ্লয়ি নামে একটা ইন্টারফেস, সেটি হচ্ছে কি, এটা আমার একটা কম্পোজিট ডিজাইন প্যাটার্নের কম্পোনেন্ট। আর এই ফুল সিস্টেমটাকে আমরা বলতেছি কম্পোজিশন। আমরা আগের স্লাইডে যাই, দেখুন কোশ্চেন হয়েছিল ড্র ইউএমএল ডায়াগ্রাম অফ কম্পোজিট ডিজাইন প্যাটার্ন। তাহলে ক্লায়েন্ট থাকবে, ক্লায়েন্ট যেটি কম্পোনেন্টকে কি করবে, ম্যানিপুলেট করবে, যেখানে কম্পোনেন্ট হিসেবে ইউজ হবে ইন্টারফেস এবং যার নিজস্ব একটা অবজেক্ট থাকবে। অবজেক্ট কিন্তু ফাংশন হইতে পারে, অনলি অবজেক্ট, অবজেক্ট বলতে যে শুধুমাত্র আমরা ভেরিয়েবল বুঝি তা না, অবজেক্ট কিন্তু ফাংশন প্লাস ভেরিয়েবল। কম্পোনেন্টের কি থাকবে, নিজস্ব একটি অবজেক্ট থাকবে এবং এই অবজেক্টকে কি করবে, লিভ থাকবে একাধিক। এখানে আমরা একটি দেখিয়েছি, এখানে আপনারা একাধিক লিভ দিতে পারেন কিন্তু, হ্যাঁ। লিভ থাকবে একটি যে শুধুমাত্র কম্পোনেন্টের অবজেক্টকে ম্যানিপুলেট করবে, এবং কম্পোজিট নামে আরেকটি
ক্লাস বা ইন্টারফেস থাকবে যেটি কম্পোনেন্টের অবজেক্টকে অ্যাক্সেস করবে, সেই সাথে নিজস্ব বা সেলফ অবজেক্ট সে ডিজার্ভ করে। তো এই হচ্ছে আমার কম্পোজিট ডিজাইন প্যাটার্ন। আশা করি বুঝতে পেরেছেন। চলুন তাহলে পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন হয়েছিল যে ব্রিফলি এক্সপ্লেইন বা ব্রিফলি ডিসক্রাইব অ্যাবাউট ডিওএস আইপি অ্যাড্রেস স্পুফিং ম্যান ইন দ্য মিডল অ্যাট্রাক্টস। তো শুরুতে দেখে আসি ডিওএস। ডিওএস মিনস ড্যানিয়েল অফ সার্ভিস অ্যাটাক। এটি কি? A denial of service attack is an attack means to shut down a machine or network, making it inaccessible to its approved users। অর্থাৎ ডেনিয়াল অফ সার্ভিস অ্যাটাক এমন এক ধরনের অ্যাটাক যা কি করে, কোনো একটা নেটওয়ার্ক বা মেশিনকে শাট ডাউন করে যাতে ওই নেটওয়ার্ক বা মেশিনের অ্যাপ্রুভড ইউজার্স বা যারা লোকাল ইউজার আছে তারা যেন অ্যাক্সেস করতে না পারে। ডিওএস অ্যাটাক ইজ ডান বাই flooding the network or server with useless and invalid authentication request, which eventually brings the whole network down, resulting in no connectivity। তারা কি করে? তারা কিছু ইউজলেস এবং ইনভ্যালিড অথেন্টিকেশন রিকোয়েস্ট পাঠায় যার মাধ্যমে তারা নেটওয়ার্ককে ডাউন করে ফেলে এবং কি করে? কানেকশনটাকে ডিসকানেক্ট করে ফেলে। অ্যাজ এ রেজাল্ট ইউজার্স আর প্রিভেন্টেড ফ্রম ইউজিং এ সার্ভিস, যার ফলে কি হয়? অ্যাপ্রুভড ইউজাররা নেটওয়ার্ককে অ্যাক্সেস করতে পারে না। তো এটি একটি অ্যাটাক বা নেটওয়ার্ক অ্যাটাক বলতে পারি আমরা। এরপর আসি আইপি অ্যাড্রেস স্পুফিং। আইপি অ্যাড্রেস স্পুফিং অনেক ইম্পর্টেন্ট একটি জিনিস। এটি কিন্তু ওয়ান কাইন্ডস অফ ডিওএস বা ডেনিয়াল অফ সার্ভিস, যে কম্পিউটার নেটওয়ার্কস কমিউনিকেট থ্রু দ্য এক্সচেঞ্জ অফ নেটওয়ার্ক ডাটা প্যাকেটস। কম্পিউটার নেটওয়ার্কগুলো কি করে? কমিউনিকেট করে ডাটা প্যাকেট শেয়ারিং এর মাধ্যমে, যেখানে প্যাকেটস কন্টেইনস হেডার ইনফরমেশন, যেখানে প্যাকেটে কি থাকে? হেডার ইনফরমেশন থাকে ফর রাউটিং অ্যান্ড টু ইনশিওর ট্রান্সমিশন কন্টিনিউ। প্যাকেটের মধ্যে কিছু হেডার ইনফরমেশন থাকে যার মাধ্যমে ওই প্যাকেটটি রাউট হয়ে থাকে এবং ট্রান্সমিশন ইনশিওর করে। অন সাচ হেডার ইজ দ্য সোর্স আইপি অ্যাড্রেস। অর্থাৎ কোনো একটা প্যাকেটের সঙ্গে সোর্সের আইপি অ্যাড্রেস কিন্তু ইনক্লুড থাকে এবং ডেস্টিনেশন বুঝতে পারে যে কে তাকে ওই প্যাকেটটি পাঠিয়েছে, হুইচ ইন্ডিকেটস দ্য আইপি অ্যাড্রেস অফ দ্য প্যাকেটস সেন্ডার্স। অর্থাৎ প্যাকেট সেন্ডারের আইপি অ্যাড্রেস বা সোর্স অ্যাড্রেস থাকে। আইপি অ্যাড্রেস স্পুনিং ইজ দ্য অ্যাক্ট, এখানে সরি স্পুনিং হয়েছে, স্পুফিং হবে। আইপি অ্যাড্রেস স্পুফিং ইজ দ্য অ্যাক্ট অফ falsifying the content in the source IP header, usually with randomized number, either to mask the sender's identity that makes an attack। IP spoofing কি করে? সে হচ্ছে কিছু র্যান্ডম নাম্বার অথবা ওই সেন্ডারের যে আইডেন্টিটি, সেন্ডারের যে সোর্স আইপি অ্যাড্রেস, এটার সঙ্গে কোনো র্যান্ডম নাম্বার ইনক্লুড করে অথবা মাস্কিং করার মাধ্যমে সে ওই সোর্স আইপি অ্যাড্রেসকে হ্যাক করে থাকে। আইপি স্পুফিং কিন্তু ওয়ান কাইন্ডস অফ ডস অ্যাটাক। আচ্ছা, এরপর আসি ম্যান ইন দ্য মিডল অ্যাটাক। ম্যান ইন দ্য মিডল অ্যাটাক কি? এটাকে সংক্ষেপে আমরা MITMও বলে থাকি। ম্যান ইন দ্য মিডল অ্যাটাকস ইজ এ টাইপ অফ সেশন হাইজ্যাকিং ইন হুইচ malicious actors insert themselves into a conversation between two parties and interrupt data through a compromised but ট্রাস্টেড সিস্টেম। অর্থাৎ ম্যান ইন দ্য মিডল অ্যাট্রাক্টস, এটা হয় কিভাবে? এটা হয় হচ্ছে সে নিজেই বা কোনো একটা থ্রেট নিজেই কোনো একটা কমিউনিকেশনের মধ্যে ইনক্লুড হয় এবং তাদের কমিউনিকেশনের মধ্যে ইন্টারাপ্ট সৃষ্টি করে, এবং তাদের উদ্দেশ্য হচ্ছে যে দ্য গোল অফ অ্যান অ্যাট্রাক ইজ টু স্টিল পার্সোনাল ইনফরমেশন সাচ অ্যাজ লগইন ক্রেডেনশিয়াল, অ্যাকাউন্ট ডিটেইলস অ্যান্ড ক্রেডিট কার্ড নাম্বারস। অর্থাৎ আপনি যদি এটিএম বুথে টাকা উঠাইতে যান তাহলে আপনি এবং এটিএম বুথের মধ্যে কিন্তু একটা কমিউনিকেট হয়। এই কমিউনিকেটের মাঝখানেই কি করে? MITMটি ইনক্লুড হয়ে আপনাদের শেয়ারিংয়ের মধ্যে সে সমঝোতা সৃষ্টি করে এবং টার্গেট করে আপনার লগইন পাসওয়ার্ড, ক্রেডিট কার্ড নাম্বার, অ্যাকাউন্ট ডিটেইলস এগুলো জানার জন্য। এবং টার্গেটস আর টাইপিক্যালি দ্য ইউজার্স অফ ফিনান্সিয়াল অ্যাপ্লিকেশন হ্যাজ বিজনেস, অর্থাৎ সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস বিজনেস, ই-কমার্স সাইটস অ্যান্ড আদার ওয়েবসাইটস হোয়ার লগইন ইজ ইন রিকোয়ার্ড। অর্থাৎ কিছু কিছু সাইট আছে কিন্তু, যেমন আমরা ই-কমার্স সাইটগুলোতে কি করতে হয়? অবশ্যই একটা অ্যাকাউন্ট থাকতে হয় কেনাকাটা করতে গেলে, অথবা সফটওয়্যার এজ এ সার্ভিস এই টাইপের বিজনেসের ক্ষেত্রে আমাদের একটা লগইন পাসওয়ার্ড থাকে, হ্যাঁ, অথবা কোনো অনেক ওয়েবসাইটে কিন্তু থাকে যে কি লগইন না করলে দেখতে পারি না আমরা অনেক কিছু। তো এই টাইপের যে অ্যাক্টিভিটিসগুলো হয়ে থাকে সেখানেই কিন্তু MITM হ্যাকিংটা হয়ে থাকে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং MITM এর আরেকটি প্রপার্টিস হচ্ছে যে ইনফরমেশন অবটেইনড ডিউরিং অ্যান অ্যাটাক কুড বি ইউজড ফর
মেইনই পারপোজ। অর্থাৎ এমআইটিএম যে ইনফরমেশন হ্যাকিং করে, অর্থাৎ অ্যাকাউন্ট নাম্বার বা ক্রেডিট কার্ড নাম্বার অথবা অ্যাকাউন্ট ডিটেলস এগুলো জানলো, জেনে কি করবে সে, ইনক্লুডিং আইডেন্টিফাই থিফট, আনঅ্যাপ্রুভড ফান্ড ট্রান্সফার অর অ্যান ইলিসিট পাসওয়ার্ড চেঞ্জ। অর্থাৎ সে কি করে, চাইলে সে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারে, অথবা সে কি করতে পারে, আনঅ্যাপ্রুভড টাকা উত্তোলন করতে পারে, অর্থাৎ তার তো পারমিশন নেই, সে তাও টাকা উত্তোলন করবে, এরকম কোনো ঘটনা ঘটতে পারে। কি বুঝলাম যে ডেনিয়াল অফ সার্ভিসটা কি? ডেনিয়াল অফ সার্ভিস হচ্ছে কোনো একটা নেটওয়ার্ককে ফুল শাটডাউন করে ফেলে, যার মাধ্যমে কি হয় যে কোনো ইউজারই লগ ইন করতে পারে না। আর আইপি অ্যাড্রেস স্পুফিং হচ্ছে কি, এটা হচ্ছে সোর্স আইপি অ্যাড্রেসকে আমরা কি করে ফেলি, র্যান্ডমাইজ নাম্বার অথবা মাস্কিং করার মাধ্যমে সোর্স আইপি অ্যাড্রেসকে চেঞ্জ করে ফেলি, যার কারণে কি হয় যে গার্বেজ ডাটা ডেস্টিনেশন যেতে পারে, অথবা ডেস্টিনেশন বুঝতে পারে না যে কে পাঠিয়েছে। আর এমআইটিএমটা কি, এমআইটিএম হচ্ছে আমার এটা একটা হাইজ্যাকিং বা সেশন হাইজ্যাকিং, যার মাধ্যমে কি হয় ইউজার লগ ইন পাসওয়ার্ড এগুলো হাইজ্যাক করতে হয়। এবং এই টাইপের হ্যাকিং এর মাধ্যমে বা এই টাইপের মেকানিজম ইউজ করে কিন্তু বিভিন্ন ব্রাউজার তাদের নিজস্ব ক্যাশে ইউজার আইডি বা পাসওয়ার্ড এগুলো কিন্তু সেভ করে রাখে। পরবর্তী কোশ্চেন হচ্ছে রাইট এ জাভা প্রোগ্রাম হোয়ার ইউ হ্যাভ টু ক্রিয়েট এ ক্লাস, কনস্ট্রাক্টর, সেটার ফাংশন অ্যান্ড গেটার ফাংশন। অর্থাৎ আপনাকে একটি জাভা প্রোগ্রাম লিখতে বলেছে, যে প্রোগ্রামে কি থাকবে, একটি ক্লাস থাকবে, একটি কনস্ট্রাক্টর থাকবে, একটি সেটার ফাংশন থাকবে এবং একটি গেটার ফাংশন থাকবে। আমরা ক্লাস কি জানি, কনস্ট্রাক্টর কি জানি, বাট অনেকেই হয়তো বা সেটার ফাংশন এবং গেটার ফাংশনটি জানি না। এই দুইটি না জানার কারণে আমরা এই কোশ্চেনের অ্যান্সারটি করতে পারবো না। তাহলে কি করতে হবে, শুরুতেই সেটার ফাংশন এবং গেটার ফাংশন কি এটি জানতে হবে। তো হোয়াট আর দ্য সেটার অ্যান্ড গেটার মেথডস বা ফাংশন? If we want to access variables inside a class, we can access them using object। অর্থাৎ একটা ক্লাসের যদি আমরা কোনো ভেরিয়েবলকে অ্যাক্সেস করতে চাই, তাহলে আমরা ওই ভেরিয়েবলকে ওই ক্লাসের অবজেক্টের মাধ্যমে অ্যাক্সেস করতে পারি, যার ফর্মেট হচ্ছে অবজেক্ট ডট ভেরিয়েবল নেম। জাস্ট এই সিনট্যাক্সের মাধ্যমে আমরা কোনো একটা ক্লাসের ভেরিয়েবলকে অ্যাক্সেস করতে পারি। অ্যান্ড ইফ উই ওয়ান্ট টু চেঞ্জ দ্য ভ্যালু অফ দ্য ভেরিয়েবল, উই উইল অ্যাসাইন ইউজিং অবজেক্ট ডট ওই ভেরিয়েবল ইকুয়াল টু ভ্যালুস। তো এটা কিন্তু আমরা স্বাভাবিকভাবে সবাই জানি। But by using constructor, we can assign some values to the class variable whenever object is created, but this is on time initialization। অর্থাৎ এই কাজটি কখন হয়, যখন কোনো একটা ক্লাসের কনস্ট্রাক্টরটি কল হবে তখনই কিন্তু এই কাজটি হয়, বাট এটি কিন্তু অন টাইম ইনিশিয়ালাইজেশন। অর্থাৎ পরবর্তীতে যদি আমরা অন্য কোনো অবজেক্ট দিয়ে obj2 দিয়ে যদি আমরা ভেরিয়েবল আন্ডারস্কোর নেম ইকুয়াল টু যদি কোনো একটি বসাই, তাহলে কিন্তু এই ভ্যালু আর থাকতেছে না, বা এরকম যদি কোনো obj2 বা একটি অবজেক্ট দিয়ে যদি আমরা ওই ভেরিয়েবলকে অ্যাক্সেস করার চেষ্টা করি, তাহলে কিন্তু আগের যে ভ্যালুটি এই ভ্যালুটি থাকতেছে না। তো এই সেটার এবং গেটার ফাংশন করবে কি, যে আপনি যে কোনো সময়ই এই ফাংশনের মাধ্যমে এই ভেরিয়েবলের ফিক্সড একটি ভ্যালু অ্যাসাইন করতে পারবেন, অথবা ফিক্সড একটি ভ্যালু রিট্রিভ করতে পারবেন। তো এটি হচ্ছে গেটার এবং সেটার ফাংশনের কাজ। অর্থাৎ অ্যাকচুয়ালি উই নিড টু ইউজ মেথড টু পারফর্ম এনি টাস্ক অ্যান্ড টু অ্যাসাইন অ্যান্ড টু গেট ভ্যালুস অফ এ অবজেক্ট, we have setter and getter methods concept in java। একটা এক্সাম্পল দেখে আসি। এক্সাম্পলটা হচ্ছে এমন, এই যে দেখুন আমরা কিন্তু প্যাকেজের কথা বলে আসছি অলরেডি। এই প্যাকেজটাই ছিল কি, কোম্পানি নামের প্যাকেজ আগের কোশ্চেনে। এটি হচ্ছে আমার মেইন ক্লাস বা ইন্টারফেস, যেটি আমাদের উপরে ছিল হচ্ছে এমপ্লয়ি নামের ইন্টারফেসটি, এবং এটি হচ্ছে একটি প্রাইভেট ভেরিয়েবল, কারণ এখানে কিন্তু তার হচ্ছে স্পেসিফায়ার দেয়া নেই, সো এটি একটি প্রাইভেট ভেরিয়েবল, বাই ডিফল্ট প্রাইভেট। আর এটি একটি ফাংশন, পাবলিক ফাংশন, যেটা হচ্ছে গেট নেম। অর্থাৎ এই ফাংশনটা কি করবে, নামকে নেবে এবং রিটার্ন টাইপের একটি ফাংশন। এবং আরেকটি ফাংশন হচ্ছে সেট নেম, যার প্যারামিটার হচ্ছে স্ট্রিং নেম এবং দিস ডট নেম ইকুয়াল টু নেম। বুঝতে পারছেন এগুলো। এবং মেইন ফাংশনে হচ্ছে, দেখুন এই মেইন ফাংশনটা কিন্তু ক্লায়েন্ট ছিল, CLIENT কম্পোজিট ডিজাইন প্যাটার্নে, এটা হচ্ছে ক্লায়েন্ট ছিল এইটুকু। আচ্ছা, তাহলে এখানে দেখুন যে সেট অ্যান্ড গেট ডেমো, এটি একটি ক্লাস, এই ক্লাসের একটি অবজেক্ট, এবং নিউ ফাংশনের মাধ্যমে আমরা অবজেক্টকে ক্রিয়েট করতেছি, এবং এরপরে এই ফাংশনের নাম লিখে আমরা ব্র্যাকেট দিয়েছি, অর্থাৎ এই ফাংশনের একটি অবজেক্ট obj নামে ক্রিয়েট হয়েছে। এখন obj ডট সেট নেম ভিআই নোড, এই নামটা যদি আমরা প্যারামিটার হিসেবে ইউজ করে থাকি, তাহলে এই সেট ফাংশনের মধ্যে এই ভিআই নোড এই নামটি অ্যাসাইন হয়ে গেল। তার এক্সাম্পল হচ্ছে দেখুন যে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন obj ডট গেট নেম দিয়ে যদি আমরা গেট নেমকে কল করি, তাহলে কি হবে, তাহলে হবে হচ্ছে গেট নেমের মধ্যে যে আমরা কি করলাম, কল করতেছি, এখানে আমরা সে রিটার্ন করবে এই নেমটা। এই নেমটা আসলে কি, এই নেমটা হচ্ছে আমার এই যে ক্লাসের
মেম্বার ভেরিয়েবল, এবং এই মেম্বার ভেরিয়েবলটা কিন্তু অলরেডি এই ওবিজে এর মাধ্যমে কি হয়েছে, এই ভ্যালুটি অ্যাসাইন হয়েছে, এবং এই ভ্যালুটি কিন্তু তার মানে আমার এখানে আউটপুটে দেখাবে। দেখুন আমরা স্বাভাবিকভাবে কি লিখতাম, সেট অ্যান্ড গেট, এটা একটি ক্লাস, এই ক্লাস ওবিজে একটি তো অবজেক্ট, এবং এই অবজেক্টটা আমরা ক্রিয়েট করলাম, এবং এই ওবিজে ডট নেম ইকুয়াল টু পুরোটা একটা নাম দিলাম, এবং ওবিজে আইডি ইকুয়াল টু আরেকটি নাম দিলাম। ধরুন এখানে শুধু নেম আছে, তো এখানে আরেকটি আইডি নামে একটা ভেরিয়েবল ছিল, মেম্বার ভেরিয়েবল ছিল। তারপর যদি আমি প্রিন্ট করি, অর্থাৎ সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন ওবিজে ডট নেম, তাহলে নাম প্রিন্ট হবে এবং আইডি প্রিন্ট হবে। বাট যদি আমার ওবিজে টু লিখি, ওবিজে টু ডট নেম লিখি, তাহলে কিন্তু আমার কি হবে, এইটা আর প্রিন্ট হবে না, কারণ হচ্ছে ওবিজে টু দ্বারা কি আমরা কোনো অবজেক্ট ক্রিয়েট করি নাই, বা ওবিজে টু দ্বারা কোনো মেম্বার ভেরিয়েবলের নাম অ্যাসাইন করি নাই। কিন্তু এখানে কি হবে, আমরা ওবিজে টু ডট সেট নেম, এটা কিন্তু দেওয়ার দরকার নেই, জাস্ট ওবিজে টু ডট গেট নেম, এটি কল করলে কিন্তু আমার ঠিক ওই নেমের মধ্যে যে নামটি আছে, যে কোনো ওবিজে দিয়েই হোক বা যে অবজেক্ট দিয়েই হোক, সেই নামটি কিন্তু এখানে দেখাবে। তো এই হচ্ছে গেটার ফাংশন এবং সেটার ফাংশনের কাজ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টসে আপনার মতামত জানাবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত অপেক্ষা করুন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।